প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন সম্মানিত দর্শক। আগে আপনারা দেখেছেন যে প্রায় আমি সেনাবাহিনীর বিভিন্ন তথ্য নিয়ে কন্টেন্ট করতাম। এখন যেটা হয়েছে যে সেনাবাহিনীতে আমার যে 2-4 জন সোর্স ছিলেন সিনিয়র পর্যায়ে, তারা আসলে কেউ মুখ খুলতে চান না, পরিস্থিতির কারণে সেটি বুঝতে পারি। তারপরও আজকে অনেকদিন পরে একটি তথ্য পেলাম, কতটা সত্য এটি শতভাগ আমি নিশ্চয়তা দিতে পারবো না, কিন্তু যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এরকম বিষয় নিয়ে এখন আলোচনা হওয়াটা অনেকজ নয়, এমনটা হতেই পারে, এবং সেরকম হলে বাংলাদেশের জন্যই আসলে মঙ্গল আমি মনে করি। সে কারণেই এটি নিয়ে কথা বলতে চাই। আমরা আমাদের মতো করে, নিজেদের মতো করে আসলে বিশ্লেষণটি করব। উপস্থাপিত তথ্যকে নিয়ে আমরা আমাদের বিচক্ষণতা দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের যুক্তি দিয়ে আসলে এটিকে আমরা বিবেচনা করব। আপনাদেরকে সেভাবে বিবেচনা করতে আমি অনুরোধ করছি, তবে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যাই হোক, আলোচনার শুরুতে আমি আসলে এই যে বাংলাদেশ আওয়ামী লীগ যে 10, 11, 12, 13 যে কর্মসূচি ডেকেছে, এবং বিশেষ করে যে 13 নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশে কি হবে, এটি নিয়ে আসলে এখন সবার মনেই প্রশ্ন, সবার মনোযোগ এই 13 নভেম্বরের দিকে। তবে 10 নভেম্বর দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে, বেশ কিছু যানবাহনে আগুন লাগানো হয়েছে, আরো কিছু কিছু ঘটনা ঘটেছে। এগুলোর কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ভর করেছে। অবস্থার দৃষ্টি যেটি মনে হচ্ছে যে আওয়ামী লীগ চাইছে নিজেদের দাবি এবং অস্তিত্ব জানান দিতে, কারণ তারা একটু কোণঠাসা পর্যায়ে রয়েছে। আবার অন্যদিকে অন্তর্বর্তী সরকার চাইছে যেভাবেই হোক আওয়ামী লীগকে ঠেকাতে হবে, এবং আওয়ামী লীগ যেন কিছুতেই রাজনীতির মূল ধারায় ফিরতে না পারে, এটি অন্তর্বর্তী সরকারের চাওয়া। এবং অন্তর্বর্তী সরকারের যে প্রিয় যে দলগুলো আছে, অনুসারী অনুগামী দল আছে, তারাও আসলে এটি চায়, কারণ তারা মনে করে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে কিন্তু সমূহ বিপদ। এগুলো তারা প্রকাশ্যেই এসব কথা বলছেন যে আওয়ামী লীগ ফিরে এলে তাদের কার কি হবে, কার প্রাণহানি হবে, কার জীবন বিপন্ন হবে, এগুলো তারা বলছেন। আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে, মানে 10, 11, 12, 13 কর্মসূচি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি সেখানে লিখেছেন যে নিষিদ্ধ রাজনৈতিক দল রাস্তায় নামলেই আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। কোন ধরনের বিক্ষোভ করার যদি চেষ্টা করে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের লোকেরা, আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এটি তো করছেই, আমরা দেখছি। ঝটিকা মিছিলে নামলেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে, জেলখানা ভর্তি করা হচ্ছে। এটা নতুন করে বলবার কি আছে জানি না। এদিকে 10 নভেম্বর যেটি বললাম যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে, বলা হচ্ছে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কে বা কারা কি উদ্দেশ্যে আগুন দিয়েছে এটি আসলে পুলিশও স্পষ্ট করে এখনো পর্যন্ত বলতে পারছে না। এদিকে গত পরশু যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল তার সতর্কতার অংশ হিসেবে রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। হঠাৎ এর মাঝখানে আবার ঢাকা মহানগর পুলিশের 5 অতিরিক্ত উপ পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কি রুটিন বদলি, নাকি এর সঙ্গে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বা আন্দোলনের কোনো সংযোগ আছে? আসলে এর উত্তর আমার কাছে নেই। 13 নভেম্বরের সম্ভাব্য বিপদ আজ করে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড এবং আশপাশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে কি হবে? এতে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং এই তৎসংলগ্ন যে এলাকা, সেগুলো নিরাপত্তার নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। আপনারা জানেন 13 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলার রায়ের দিন তারিখ ঘোষণা করার কথা রয়েছে, এবং ওই দিনই রাজধানী ঢাকায় লকডাউন পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তো 13 নভেম্বর হচ্ছে বৃহস্পতিবার, এর পরদিন হচ্ছে শুক্রবার, তারপর দিন শনিবার, দুদিনই সাপ্তাহিক ছুটি। তাই ধারণা করা হচ্ছে যে আগামী সপ্তাহের যে কোনো একদিন শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণা হতে পারে। আবার এই প্রশ্নটিও আলোচিত হচ্ছে, কি সাজা হতে পারে, কেমন সাজা হতে পারে, এটিও আসলে আগাম কিছু বলা যাচ্ছে না। তবে প্রসিকিউশনের যেসব কথা আমরা শুনেছি ইতিমধ্যে, তা থেকে ধারণা করা যাচ্ছে যে সর্বোচ্চ সাজাই হয়তো ঘোষণা করা হবে। এখন প্রশ্ন হলো, সর্বোচ্চ সাজা ঘোষণা করা হলে দেশে
এর কি প্রতিক্রিয়া হতে পারে, কিংবা বিদেশেই বা এর কি প্রতিক্রিয়া হবে। মানবাধিকার কর্মীদের কেউ কেউ বলছেন সর্বোচ্চ সাজা মানে যদি ফাঁসি বা মৃত্যুদণ্ডাদেশ হয়ে থাকে তাহলে ইউনূস সরকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীক্ষ্ণ সমালোচনার মুখে পড়বে। জানি না সরকার এটি বিবেচনায় রাখছে কিনা। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ, মানে অনেকগুলো প্রভাবশালী দেশ যারা ক্যাপিটাল পানিশমেন্টের ঘোর বিরোধী, সেই দেশগুলো হয়তো বিষয়টিকে খুব একটা ভালোভাবে নেবে না, এমনটি মানবাধিকার কর্মীরা বলছেন। এতে হয়তো বিরূপ সমালোচনার মুখে পড়তে পারে ইউনূস সরকার। কিন্তু এরই মধ্যে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, সেনাবাহিনীর অভ্যন্তরে নাকি একটি গোপন বৈঠক হয়েছে এবং বলা হচ্ছে যে এবার ভার্চুয়াল বৈঠক, বেশ কয়েকজন সিনিয়র জেনারেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন, কথা বলেছেন। এটি আসলে সামগ্রিক ঘটনা প্রবাহে বিশাল পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে, বিশ্লেষকরা এমনটি বলছেন। আপনারা জানেন, আমরা জানি যে বাংলাদেশের রাজনীতির মাঠ এখন বেশ পিচ্ছিল, মানে টালমাটাল অবস্থা একটি। গত সপ্তাহে আমরা জেনেছি যে মাঠ থেকে অর্ধেক সেনা সদস্য যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ছিলেন এতদিন, ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে আবার গুঞ্জন শোনা গেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে বাকি সেনা সদস্যদের নাকি ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন সেনা সদস্যরা থাকবেন এবং যে নির্বাচনকে ঘিরে যে সহিংসতা বা আইন শৃঙ্খলার অবনতির বিষয়ে টেনশন করছে সাধারণ মানুষ, এটি নিয়ে আসলে টেনশনের কিছু নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমরাও টেনশন করতে চাই না। কিন্তু এখন জোর আলোচনা যে হঠাৎ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে এই কয়েকজন শীর্ষ জেনারেল কেন কথা বললেন, কি কথা বললেন তারা। তা আমি মনে তো করি যে এরকম বৈঠক তারা করতেই পারেন, হয়তো তারা নিয়মিতই করেন। এই খবরটি কিভাবে বেরিয়ে এসেছে আমি জানি না, কিন্তু সেখানে সত্যি কি আলোচনা হয়েছে বা কি সিদ্ধান্ত হয়েছে সেটি সঠিকভাবে না জানা পর্যন্ত যথাযথ মন্তব্য করা বা কিছু বলা কিন্তু কঠিন। তবে ওই যে বললাম একটি সূত্র, সেই সূত্রটি বলছে কয়েকজন জেনারেলের এই বৈঠকে অন্য দুই বাহিনীর প্রধানও নাকি সামিল হয়েছিলেন। বলা হচ্ছে গোপন এই বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক। আমি মনে করি দেশের অধিকাংশ মানুষই এখন এটি চায় এবং বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষ যারা ন্যায় ন্যায্যতার পক্ষে কথা বলেন, থাকতে পছন্দ করেন, তারাও কিন্তু আসলে এটি চাইবেন রাজনীতির ঊর্ধ্বে উঠে। অর্থাৎ বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল, 52টি রাজনৈতিক দল নিবন্ধিত আছে, বলা হচ্ছে যে এরা যেন আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। যদিও আমরা জানি যে আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু এখন স্থগিত হয়ে আছে, কিন্তু ওই সূত্রটি বলছে আওয়ামী লীগের মতো বৃহৎ একটি দল নির্বাচনে অংশ নিতে না পারলে নির্বাচনের গ্রহণযোগ্যতাই দেশে যেমন বিশ্ববাসীর কাছেও প্রশ্নের মুখে পড়তে পারে। এমন প্রেক্ষাপটে সেনাবাহিনী আগামী নির্বাচনে কতটা সহযোগিতা করবে, মানে কেউ কেউ এমন বলছেন যে যদি অন্তর্ভুক্তিমূলক না হয় সেনাবাহিনী তাতে আসলে পূর্ণ সহযোগিতা নিয়ে হয়তো থাকবে না। জানি না, এটির আসলে নিশ্চিত করে বলবার মতো পরিস্থিতি বা তথ্য আমার হাতে নেই, তবে সংশয় কিন্তু দেখা দিয়েছে। এই যে আলোচনাটি হয়েছে, আলোচনায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কথা নাকি বিশেষভাবে আলোচিত হয়েছে, কারণ আমরা দেখছি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আমরা কিছুদিন আগে এটাও জেনেছি যে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টা ইউনূসকে চিঠি দিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলেছেন, দাবি জানিয়েছেন বা অনুরোধ করেছেন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি তারা জানিয়েছেন। বোধহয় তারা 12টি দাবি জানিয়েছিলেন, তার ভিতরে অন্যতম হচ্ছে এই 2টি দাবি। আর আমরা তো এটা জানি যে ভারত শুরু থেকেই বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে, তারা এটি প্রত্যাশা করে, অর্থাৎ তারা চায় যে আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশ নিতে পারে। এছাড়াও দু একটি পশ্চিমা দেশ এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিকল্প কিছু ভাবছে না বলেও জানা গেছে অন্য আরেকটি সূত্রে। এমন প্রেক্ষাপটে কয়েকজন জেনারেলের এই স্ট্যান্ড, তাদের যে অবস্থান, এটি বাংলাদেশের বর্তমান এবং আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ নির্দেশক হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা বলছেন। আমারও তাই মনে। সেনাবাহিনীর সাধারণ সদস্যদের মধ্যেও নাকি একই রকম চিন্তা চেতনা কাজ করছে বলে জানা গেছে। অর্থাৎ সেনাবাহিনীর কেউই, কোনো সদস্যই এটিকে যে নিজেদের সুনাম যেন ক্ষুণ্ণ না হয় এটি তারা এখন বিশেষ করে চাইছে, সিরিয়াসলি তারা এটি ভাবছে। এতক্ষণ যা বললাম এই প্রাপ্ত তথ্য সঠিক হলে বলা যেতেই পারে কয়েকজন জেনারেলের এই বৈঠক বাংলাদেশের
রাজনীতিতে নতুন টার্নিং পয়েন্ট হয়ে উঠতে যাচ্ছে। ওই বৈঠকে একজন লেফটেন্যান্ট জেনারেল নাকি বলেছেন, স্পষ্ট ভাষায় বলেছেন, একটি পাতানো বা প্রহসনের নির্বাচনে, অর্থাৎ একটি অগ্রহণযোগ্য নির্বাচনের অংশ হতে চায় না বাংলাদেশ সেনাবাহিনী। এতে সেনাবাহিনীর যে চ্যালেঞ্জের মুখে পড়বে তাদের ভাবমূর্তি, এটি তারা কামনা করেন না, এটি তারা চান না। কারণ সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া আন্তর্জাতিক প্রেসার মোকাবেলা করা সম্ভব হবে না। কারণ এটি আজ যেভাবে কথা হচ্ছে, নির্বাচনের পরে কিন্তু টোন পাল্টে যেতে সময় লাগবে না। আমরা এটি দেখেছি 2024-এর যে নির্বাচন করেছে আওয়ামী লীগ, এবং সেই নির্বাচনে পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাই এসেছিল কূটনীতিকদের, সেই তারাই তো আমরা পরে দেখেছি যে সেই সরকার উৎখাতের পেছনে কাজ করেছে। অতএব এটি আসলে আজকে যেটি পার পেয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে, আগামী দিনে এটি পার নাও পাওয়া যেতে পারে, এটি কিন্তু সত্য। এই বৈঠকে যারা অংশ নিয়েছিলেন তাদের আসলে কথা যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক যাতে হয়, বলার অপেক্ষা রাখে না। শীর্ষ জেনারেলদের এই যে সম্মিলিত সিদ্ধান্ত, এর বাইরে নিশ্চয়ই সেনাপ্রধানও কিছু ভাবতে পারবেন না বা যেতে পারবেন না, হয়তো যেতেও চাইবেন না যদি এমন সিদ্ধান্ত হয়ে থাকে। তাই বলতে পারি বল এখন সেনাপ্রধানের কোর্টে, অর্থাৎ জেনারেল ওয়াকারের কোর্টে। তিনি চাইলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলতে পারেন, তাদেরকে পরিস্থিতি বোঝাতে পারেন, আগামী দিনের রাজনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি যদি যথাযথভাবে উপস্থাপন করতে পারেন, আমার মনে হয় আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে। এতে ইউনূস সরকার যদি এটি মেনে নেন, তাহলে আন্তর্জাতিক যে প্রেসার গ্রুপগুলো রয়েছে তাদের কাছেও তিনি প্রশংসিত হবেন, এবং সত্যিকার অর্থে তিনি যে ইউনিক নির্বাচন করতে চান সেই পথে আসলে তিনি এগিয়ে যেতে পারবেন বলে অনেকেই মনে করছে। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফিজ। আওয়ামী লীগের ঢাকায় লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া সকলের উদ্দেশ্যে আরো কয়েকটা বার্তা। সবসময় আপনারা সাবধান থাকবেন। এটা প্রথমত দেখেন, বিএনপি জামায়াত এই দুইটা দল হচ্ছে আগুন সন্ত্রাসের রাজনীতি পছন্দ করে। এরা সব সময় আগুন সন্ত্রাসী কর্মযজ্ঞ ঘটিয়ে প্রতিপক্ষের উপর দায় চাপানোর একটা নোংরা খেলায় মেতে ওঠে, বারবার চেষ্টা করে, যেটা আপনারা গত বছর জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় দেখেছেন। এরা সরকারি সব প্রতিষ্ঠানে আগুন দিয়েছিল, সরকারি সকল স্থাপনায় আগুন দিয়ে সেই দায়টাও আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে। আওয়ামী লীগ নিজেরাই এই প্রতিষ্ঠানগুলোতে আগুন লাগিয়ে জামাত, শিবির এবং বিএনপিকে বিতর্কিত করতে চায়। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি এনসিপি, জুলাই জঙ্গিদের বিভিন্ন লোকজন, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবিরের বিভিন্ন সন্ত্রাসীরা এই আগুন লাগার কাজগুলা ঘটিয়েছে। ঠিক একইভাবে রাজধানীব্যাপী অর্থাৎ ঢাকার বিভিন্ন প্রান্তে কয়েকটা বাস পোড়ানোর ঘটনা ঘটেছে। আপনারা নিশ্চিত থাকেন, একদম নির্দ্বিধায় বলতে পারি আমি, এগুলা করেছে বিএনপি, ছাত্রদলের গুন্ডারা। কারণ তারা চাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এইটা উপস্থাপন করার জন্য যে দেখো, আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনছে, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায়, আওয়ামী লীগ আগুন সন্ত্রাস করে দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে চায় যাতে সামনের দিনে নির্বাচন না হয়। অর্থাৎ বাংলাদেশের যে সার্বিক প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, বাংলাদেশের যে একটা সংকটকালীন মুহূর্ত সৃষ্টি হচ্ছে, এই প্রত্যেকটা বিষয়কে আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার জন্য সারা দেশব্যাপী আগুন সন্ত্রাস করবে বিএনপি এবং জামায়াত। অলরেডি তারা বাসে আগুন দিয়ে সেটা শুরু করে দিয়েছে। এবং আমি আরো কয়েকটা কথা বলি আপনাদেরকে, এরা প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনাতে আগুন দেবে, এবং এদের সব থেকে বড় লক্ষ্যবস্তু হবে হসপিটাল এবং শিক্ষা প্রতিষ্ঠান। কারণ এরা তো কখনো মানুষের ভালোটা চায় না, এরা তো কখনো বাংলাদেশপন্থী রাজনীতি করে নাই। এরা দেখবেন বড় বড় হসপিটালে আগুন দেবে, সেখানে রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটাবে, যাতে বাংলাদেশের মানুষের সাইকোলজি নিয়ে খেলা যায়, যাতে বাংলাদেশের মানুষের সিম্পেথি তারা অর্জন করতে পারে। তারা যেন এই আগুন দিয়ে বলতে পারে, দেখো আওয়ামী লীগ হসপিটালে আগুন দিয়েছে, তারা শুধুমাত্র ক্ষমতার জন্য, দেশে ফেরার জন্য তারা হসপিটালে আগুন দিয়েছে। এই ধরনের পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য, অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য তারা এই ধরনের কাজগুলো করবে। সো আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি, বাসে আগুন দেওয়া, বাসে ইট পাটকেল ছোড়া কিংবা বাস থামিয়ে ঝামেলা সৃষ্টি করা, এগুলা থেকে বিরত থাকবেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন, আপনারা সব জায়গায় বার্তা দিয়ে দেন, আপনারা প্রত্যেকটা শ্রমিক ইউনিয়নে বার্তা দেন যে বাস যাতে না চলে, এটা আপনারা করতে পারেন। বাট বাসে ইট পাটকেল ছুড়ে সাধারণ যাত্রীদেরকে ক্ষতিগ্রস্ত করা কিংবা সাধারণ যাত্রীদের উপর হামলা করা, এগুলা আওয়ামী লীগ কখনো করেনি এবং করবেও না, এইটুকু বিশ্বাস আমরা রাখি। কিন্তু এই যে ছাত্র দলের গুন্ডারা, শিবিরের গুন্ডারা, বিএনপি জামাতের সন্ত্রাসীরা, এরা কিন্তু এই কাজগুলা করবে এবং করে। এরা দেখবেন রাতের অন্ধকারে এরা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেবে, দিয়ে সেটার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করবে, এবং পরদিন মিডিয়াতে দেখবেন খুব চমৎকার ভাবে, সুনিপুণ ভাবে, একদম মুখরোচক গল্প সাজিয়ে তারা বলতে চাইবে, বলার চেষ্টা করবে যে এই কাজটা আওয়ামী লীগ করেছে, এই কাজটা ছাত্রলীগ করেছে। আজকে সারাদিন ঢাকা শহরের কয়েকটা প্রান্তে কয়েকটা বাসে
আগুন লাগিয়ে দিয়েছে। সবশেষ যেটা দেখলাম, লেভেড হসপিটাল ধানমন্ডি 5-এর আশেপাশে সেখানে একটা যাত্রীবাহী বাসে রাস্তার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন লাগানোর রাজনীতি, এই বাস পুরানোর রাজনীতি শুধুমাত্র বিএনপি করতে পারে। 2014 সাল থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন তারা কিভাবে সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করা, রাস্তাঘাটে বিঘ্ন ঘটানো, এই কাজগুলো তারা খুব ভালোভাবে করতে পারে। তারা যদি অ্যাকচুয়ালি গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়তো, তারা কিন্তু বাংলাদেশের মানুষের সমস্যা সৃষ্টি করে রাজনীতি করতে চাইতো না, কিন্তু তারা তো সেটা না। তারা সেটা বারবার করেছে, আবারও করছে এবং আবারও করবে। এই ব্যাপারগুলো আপনারা সাবধান থাকবেন। আপনারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন, সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করবেন। কিন্তু ওদের ফাঁদে পা দিয়ে ওদের যে এজেন্ডাগুলো আছে, ওরা যেটা চাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগকে পুনরায় ভিলেন হিসেবে দাঁড় করাতে, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এই জন্য চোখ কান মেধা সবসময় খুলে রাখতে হবে, এই কথাটা বলার ছিল। আর সেকেন্ড কথা, একটা ঝড় আসছে, সেটা হতে পারে দক্ষিণা ঝড়, হতে পারে পশ্চিমা ঝড়, যে কোনো ঝড় আসতে পারে এবং এই ঝড়ে লন্ডভন্ড হয়ে যাবে ডক্টর ইউনূসের মসনদ, বিএনপি জামাতের মতো মৌলবাদী শক্তিরা। ঝড়টা যে আসতেছে আপনারা কি বুঝতে পারছেন? প্রেক্ষাপট, পরিবেশ, পরিস্থিতি। আজকে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে একটা নিউজ হয়েছে। সেই নিউজে ইউনূসের ছবিটা যদি দেখেন আপনাদের মনে হবে যে ইউনূস একটা বিধ্বস্ত মানে প্রাণী, একটা মানে কি বলবো, ইউনূসকে দুপাশার মূল্যায়ন করে নি। একটা ঝড় আসছে, আবারও কেন বললাম, ভারত আগামীকাল থেকে নোটাম জারি করেছে, মানে বাংলাদেশের আকাশপথ বন্ধ। বাংলাদেশের সাথে ভারত যে 4096 কিলোমিটার মতো সীমান্ত শেয়ার করে, এই অঞ্চলের প্রত্যেকটা জায়গায় নোটাম জারি করা হয়েছে, অর্থাৎ আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের বিমান ভারতের আকাশপথ বেয়ে অন্য কোনো দেশে যাইতে পারবে না। এটা একটা মেসেজ। দ্বিতীয় মেসেজ, তাদের যে প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে সেটা আরো একটা মেসেজ। থার্ড মেসেজ, বাংলাদেশে ভারত কিছু করতো না, হয়তোবা হুমকি ধামকি দিয়ে একটু থেমে থাকতো। যখন লালমনিরহাট পুরাতন অচল বিমানবন্দরকে সংস্কার করার দায়িত্ব দিয়েছেন চীনের উপর, এবং সেইখানে যে যুদ্ধ বিমান ক্রয় করা হবে, সেই যুদ্ধ বিমান পাকিস্তান এবং চীনের সম্মিলিতভাবে বানানো, এই যুদ্ধ বিমান কেনার জন্য উঠে পড়ে লেগেছেন। এবং সেই যুদ্ধ বিমান রাখবেন আপনারা সেই লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দরে, যেটা সংস্কার করছে এই মুহূর্তে চীন। যে বিমানবন্দর ব্রিটিশ আমলে ব্রিটিশরা ব্যবহার করতো, এরপর আর ব্যবহার করা হয়নি। হঠাৎ করে লালমনিরহাটে চিকেন নেকের খুব পাশে বিমানবন্দর বানাবেন আর ভারত চেয়ে দেখবে? কোনো সুযোগ নেই। আমি তো বললাম একটা চতুর্মুখী ঝড় আসছে এবং এই ঝড়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডভন্ড করে নিয়ে যাবে। শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 36 পৃষ্ঠার ভিসি, তাকে নাকি ডেনমার্কের রাষ্ট্রদূত বানিয়ে এখান থেকে সেফ এক্সিট দেওয়া হচ্ছে। লামিয়া মুর্শেদ, মানে ইউনূসের যেগুলা গ্রামীণ প্রতিষ্ঠানের যেগুলা চর, যেগুলা পোষা প্রাণী, লালিত পালিত প্রাণী, এদেরকে টেকনিক্যালি সেফ এক্সিটের মাধ্যমে ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে পাঠিয়ে দিচ্ছে। এখন জুলাই জঙ্গি এবং উপদেষ্টা পরিষদের বাংলাদেশে যে ফারুকি, আসিফ নজরুল, এদের উদ্দেশ্যে বলতে চাই, ইউনূস যে লেভেলের হিপোক্রেট, ইউনূস যে লেভেলের সুবিধাবাদী, ইউনূসের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধ নাই। ইউনূস কিন্তু কারোর কথা চিন্তাও করবে না, জাস্ট ফুটে যাবে। এবং এই ঝড়ে লন্ডভন্ড হওয়া তোমরা। সো ফারুকি, বি কেয়ারফুল, তুমি অনেক বেশি অন্যায় করে ফেলেছো, কারণ তোমার অন্যায়ের পাল্লাটা অনেক 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 উপরে উঠে গেছে। পলকের চামচামি করে যা যা করেছো, এগুলো সব কিন্তু তুমি ভুলে গেছো। যাই হোক দর্শক, আমার সাবধান করা দরকার ছিল। এই বাস পুরানোর ব্যাপারটা থেকে আপনারা এড়িয়ে থাকবেন। আবারও পাবলিক সেন্টিমেন্ট এন্টি আওয়ামী লীগের দিকে ধাবিত করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং দ্বিতীয়ত, একটা ঝড় আসছে এবং ভারত বাংলাদেশকে এবার একটা সর্বোচ্চ শায়েস্তা করবে। এইটুকু মাথায় রাখবেন। ভালো থাকবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।